ইউকের যে রিকোয়ারমেন্টটা এটা অনেক ফ্লেক্সিবল এবং এই ফ্লেক্সিবিলিটিটা দেওয়া হয়েছে স্টুডেন্টদের জন্য, গ্রাজুয়েশন স্টুডেন্টের জন্য। এইচএসসি সে 4 থেকেই অ্যাপ্লাই করতে পারছে, বা আবার কিছু ক্ষেত্রে আবার বেশি কমও অনেক সময় অ্যাকসেপ্টেড হয়। আবার এ লেভেলসে 3টা সাবজেক্ট থাকলে সে অ্যাপ্লাই করতে পারছে, এর মধ্যে আইবি এবং আদার কিছু কিছু রিকোয়ারমেন্টস দিয়েও সে অ্যাপ্লাই করতে পারছে। দেখা যাচ্ছে যে একটা স্টুডেন্টের একটু গ্যাপ বেশি হয়ে যাচ্ছে, বাট তার ভালো একটা জব এক্সপিরিয়েন্স আছে, তখনও তাকে একটা অ্যাকসেপ্টেন্সের সুযোগ দিচ্ছে। তার মানে হচ্ছে কেস টু কেস ভ্যারি করে, তার একাডেমিক রেজাল্ট বা কোয়ালিটি যাই থাকুক সেই অনুযায়ী তার জন্য কোর্স আমরা অফার করতে পারবো। Of course. ইউনিভার্সিটিগুলো কোন কোন ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট অ্যাকসেপ্ট করে এবং কি রিকোয়ারমেন্টস আছে? ইউকেতে ওয়াইডলি আইএলটিএস অ্যাকসেপ্ট হচ্ছে, পিটিই অ্যাকসেপ্ট হচ্ছে, কিছু ইউনিভার্সিটি ডুওলিঙ্গো অ্যাকসেপ্ট করছে, ওয়াইটিসিও এবং অ্যাকসেপ্ট করছে। আচ্ছা, আমাদের স্টুডেন্টরা অনেক সময় সিটি এবং ইউনিভার্সিটি চুজ করার ক্ষেত্রে ওরা বিভিন্নভাবে কনফিউজড হয়ে যায়। তো আপনি একজন এক্সপার্ট হিসেবে আমি একটু জানতে চাই আসলে কোন কোন বিষয়গুলো এই ক্ষেত্রে কনসিডার করা উচিত? 4টা দেশের কম্বিনেশনে ইউকে হয় এবং এই 4টা দেশেরই ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস আছে। সো অন্য আদার ডেস্টিনেশনগুলোতেও কিন্তু তার পিআর একেবারে কমপ্লিট হাতে পাওয়া পর্যন্ত যে প্রসেসটা, এখানেও কিন্তু অলমোস্ট সেম প্রসেস। একটা ভালো ব্যাংক ব্যালেন্স তো দেখাতেই হয়, তার পাশাপাশি সোর্স অফ ইনকাম, হ্যাঁ। সোর্স অফ ফান্ড এবং রেগুলার ইনকাম সোর্স, এ লট অফ থিংস। প্রথমত ইউকে ভিসার সব থেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে গিয়ে অনলি 28 ডেজের একটা ব্যাংক স্টেটমেন্ট দেখিয়ে স্টুডেন্ট তার ভিসা অ্যাপ্লিকেশনটা প্রসিড করতে পারছে। ওকে, আমি বিলিভ করি যাদের একাডেমিক আইএলটিএস রিকোয়ারমেন্ট এগুলো ভালো আছে, তাদের ইউকেভিআইতে আটকানোর মতো কোনো সম্ভাবনা নেই। যে বেশ কিছু ব্যাংক আছে যে ব্যাংকগুলো আসলে ওরা লিস্ট প্রেফারেবল লিস্টে রাখে বা রেড জোনে রাখে। সো এর মধ্যে আপনারা অনেকেই জানেন যে ইসলামী ব্যাংকগুলোর এখন ক্যাটাগরিক্যালি কিছু চ্যালেঞ্জেস আছে। প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সকলকে সাগর গ্লোবাল কনসালটেন্সির ইনফরমেশন সেকশন থেকে আবারও স্বাগত জানাচ্ছি। এবং প্রতি বছর অনেক শিক্ষার্থী ইউকেতে উচ্চশিক্ষার জন্য যেতে চান। আজকে আসলে ইউকেতে উচ্চশিক্ষার সার্বিক বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা করতে বসেছি। তো আজকে আমাদের সাথে আলোচনায় যোগ দিয়েছেন জনাব আসিফ আদনান। তিনি লেভারেজ এডু এর কি অ্যাকাউন্ট ম্যানেজার ইন বাংলাদেশ। সো অনেক অনেক স্বাগত ভাই আপনাকে আমাদের স্টুডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি অ্যান্ড ফর সাচ আ নাইস গেস্টার। সো আমরা আজকে ডিসকাস করতে পারবো ইউকে নিয়ে একটা ইন ব্রিফ ফর দ্য স্টুডেন্টস। রাইট। সো আমরা আসলে প্রথমেই জানতে চাই যে ইউকেতে যে সমস্ত ছাত্রছাত্রী পড়াশোনা করতে যেতে চান, বিশেষ করে ব্যাচেলর এবং মাস্টার্স লেভেলে, তাদের বেসিক একাডেমিক রিকোয়ারমেন্টসটা আসলে কি দরকার? সো ইউকের ক্ষেত্রে সবসময় এডুকেশনের দিক থেকে ইউকে ওয়ান অফ দ্য টপ র্যাঙ্কড কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। সো ইউকের যে রিকোয়ারমেন্টটা এটা অনেক ফ্লেক্সিবল এবং এই ফ্লেক্সিবিলিটিটা দেওয়া হয়েছে স্টুডেন্টদের জন্য। সো জেনারেলি যদি আমরা চিন্তা করি একটা আন্ডার গ্রাজুয়েশন স্টুডেন্টের জন্য এইচএসসি সে 4 থেকেই অ্যাপ্লাই করতে পারছে, বা আবার কিছু ক্ষেত্রে আবার বেশি কমও অনেক সময় অ্যাকসেপ্টেড হয়। আবার এ লেভেলসে 3টা সাবজেক্ট থাকলে সে অ্যাপ্লাই করতে পারছে, এর মধ্যে আইবি এবং আদার কিছু কিছু রিকোয়ারমেন্টস দিয়েও সে অ্যাপ্লাই করতে পারছে। এর পাশাপাশি যেটা থাকে যে আপনার যে স্টুডেন্টগুলো আপনার দেখা যাচ্ছে ডিপ্লোমা বা আদার কারিকুলাম, তাদেরও একটা অপরচুনিটি থাকে কিছু কিছু ইউনিভার্সিটি স্পেসিফিক। সো এগুলো ছাড়াও যদি কেউ রিকোয়ারমেন্ট একেবারে মিট না করতে পারে, তাদের জন্য ফাউন্ডেশন অপরচুনিটি আছে স্টুডেন্টদের জন্য। আর যদি পোস্ট গ্রাজুয়েশনের ক্ষেত্রে বলি আমরা, তাহলে ইন জেনারেল 2.5 সিজিপিএ থেকেই স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারে। সো ইউকে ইজ কোয়াইট ফ্লেক্সিবল ফর দেয়ার ফিউচার স্টাডিজ অ্যান্ড ফার্দার স্টাডিজ। এবং কিছু কিছু ইউনিভার্সিটি অনেক ভালো ভালো অপরচুনিটিস দিচ্ছে। দেখা যাচ্ছে যে একটা স্টুডেন্টের একটু গ্যাপ বেশি হয়ে যাচ্ছে, বাট তার ভালো একটা জব এক্সপিরিয়েন্স আছে, তখনও তাকে একটা অ্যাকসেপ্টেন্সের সুযোগ দিচ্ছে। তো এরকম করে আসলে ওরা একাডেমিক রিকোয়ারমেন্টসটাকে অনেক ফ্লেক্সিবল করে রেখেছে আর কি, rather than not in a very strict manner. ওকে, তার মানে হচ্ছে কেস টু কেস ভ্যারি করে, তার একাডেমিক রেজাল্ট বা কোয়ালিটি যাই থাকুক সেই অনুযায়ী তার জন্য কোর্স আমরা অফার করতে পারবো। Of course. সো ইউকেতে অ্যাপ্লাই করার ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ কোর্স একটা ইম্পর্টেন্ট ব্যাপার এবং তার ল্যাঙ্গুয়েজ কোর্সের সার্টিফিকেট দেখতে চান। আসলে তাহলে আমি একটু জানতে চাই যে ইউনিভার্সিটিগুলো কোন কোন ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট অ্যাকসেপ্ট করে এবং কি রিকোয়ারমেন্টস আছে? ওকে, থ্যাংক ইউ। সো আইডিয়ালি দেখা যায় যে ইউকে এখানেও অনেক ফ্লেক্সিবল। যেমন অনেক ডেস্টিনেশন থাকে যেগুলোতে পার্টিকুলার টেস্ট অ্যাকসেপ্টেড হয় না। ইউকেতে ওয়াইডলি আইএলটিএস অ্যাকসেপ্ট হচ্ছে, পিটিই অ্যাকসেপ্ট হচ্ছে, কিছু ইউনিভার্সিটি ডুওলিঙ্গো অ্যাকসেপ্ট করছে, ওয়াইটিসিও এবং অ্যাকসেপ্ট করছে। এবং এগুলো ছাড়াও আমি যদি বলি টোফেল, আইবিটি,
তারপর আপনার ল্যাঙ্গুয়েজ সার্ট, এরকম অনেক সেলফ এক্সামিনেশন ওরা অ্যাকসেপ্ট করছে। ইউনিভার্সিটি ওয়াইজ সেটা ভ্যারি করে, এবং সব থেকে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে ইউকেতে এখনো বেশ কিছু ইউনিভার্সিটি এমওআই দিয়ে স্টুডেন্টদেরকে অ্যাপ্লাই করার সুযোগ করে দিচ্ছে, যেটা তাদের জন্য অনেক ইজিয়ার প্রসেস নিয়ে আসছে। যে কোনো স্টুডেন্টের জন্য দেখা যাচ্ছে অনেক সময় টাইম লাইনটা একটা কঠিন চ্যালেঞ্জ হতে পারে, হয়তো সে ইংলিশে ভালো, তখন সে এমওআই দিয়ে খুব দ্রুত অ্যাপ্লাই করে প্রসেস করে ফেলতে পারতেছে। তো এই জিনিসটা শুধুমাত্র হচ্ছে ইউকের একটা অ্যাডভান্টেজ আমি বলবো আর কি। এবং আইএলটিএস এর জেনারেল রিকোয়ারমেন্ট আমি যদি বলি, আন্ডারগ্রেডে সাধারণত রিকোয়ারমেন্ট থাকে 6, নো ম্যান লেস দেন 5.5 এরকম টাইপের। আর আপনার পোস্ট গ্রাজুয়েশনে থাকে হচ্ছে কি 6.5, নো ম্যান লেস দেন 6 বা 5.5। এটা হচ্ছে জেনারেল রিকোয়ারমেন্ট, বাট এটা ইউনিভার্সিটি ফ্লেক্সিবিলিটিস থাকে। আবার কিছু কোর্স থাকে ল, সোশ্যাল ওয়ার্ক, ওগুলাতে একটু ইংলিশ রিকোয়ারমেন্টটা বেশি লাগে, যেহেতু ওগুলাতে অনেক কমিউনিকেশনটা ইম্পর্টেন্ট। গুড। আচ্ছা, এমওআই বা মিডিয়াম অফ ইনস্ট্রাকশন যে সার্টিফিকেট, এটার কথা আপনি বললেন যে আইএলটিএস ছাড়া অনেকে এমওআই দিয়েও অ্যাপ্লাই করতে পারে। এটা কি Absolutely. বাংলাদেশের মোটামুটি ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলোর এমওআই অ্যাকসেপ্ট করা, আর না, এখানে এটা কিছু হ্যাঁ, বিষয় আছে? এখানে থ্যাংক ইউ সো মাচ ফর ব্রিংিং দিস আপ। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন করেছেন আপনি, চমৎকার কোয়েশ্চেন। তো যেটা হচ্ছে এখানে বেসিক্যালি প্রায়োরিটিটা দেওয়া হয় টপ ইউনিভার্সিটিগুলোকে, টপ Okay. প্রাইভেট ইউনিভার্সিটি বা টপ পাবলিক ইনস্টিটিউটগুলো। যদিও আমরা ব্যক্তিগতভাবে বলবো যে এমওআই এর থেকে অনেক বেটার একটা স্টুডেন্ট যদি প্রোগ্রেস করতে চায় যে কোনো দেশে, তার ইংলিশ টেস্টটা তার নিজের একটা মোরাল কনফিডেন্স বুস্টার হিসেবে কাজ করে। Alright. বাট স্টিল অপরচুনিটি যখন আছে, গ্র্যাব করা অবশ্যই উচিত। রাইট, রাইট। আচ্ছা, আমাদের স্টুডেন্টরা অনেক সময় সিটি এবং ইউনিভার্সিটি চুজ করার ক্ষেত্রে ওরা বিভিন্নভাবে কনফিউজড হয়ে যায়। তো আপনি একজন এক্সপার্ট হিসেবে আমি একটু জানতে চাই আসলে কোন কোন বিষয়গুলো এই ক্ষেত্রে কনসিডার করা উচিত? ওকে, থ্যাংক ইউ সো মাচ সাগর ভাই, খুবই ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন করেছেন। যেটা দেখা যায় বাংলাদেশে ইউকে বলতে আমাদের একটা কমন রং ফেনোমেনা আছে, যে আমরা ইউকে বলতে বুঝি অনলি লন্ডন, বাট লন্ডন Right. কিন্তু ইউকে না, ইংল্যান্ডের ক্যাপিটাল সিটি। বাট মজার বিষয় হচ্ছে 4টা দেশের কম্বিনেশনে ইউকে হয়, এবং এই 4টা দেশেরই ডিফারেন্ট অ্যাডভান্টেজেস, ডিসঅ্যাডভান্টেজেস আছে। এবং আমি মনে করি যে স্টুডেন্ট যখন শুধু একটা সিটি প্রেফার করে, তখন তার সব থেকে বড় যেটা চ্যালেঞ্জ হয়, প্রথমত লন্ডন অনেক এক্সপেন্সিভ লিভিং কস্টের দিক থেকে। সেকেন্ডলি, you are getting a lot of career opportunities, but at the same time the competition range is very high. রাইট। আপনি যখন স্কটল্যান্ড, ওয়েলস বা আয়ারল্যান্ড বা আপনার দেখা যাচ্ছে ইউকেরই অন্য কোনো সিটিতে যাচ্ছেন, সেখানে আপনার কম্পিটিটিভ অ্যাডভান্টেজটা অনেক বেশি। ইভেন আপনার একটা কথা বলতে হয়, ইউকের বিজনেস সিটি হচ্ছে শেফিল্ড, যেটা বাংলাদেশের অনেক মানুষ মিস করে যায়। তারা শুধুমাত্র মনে করে যে ক্যাপিটাল সিটি, কিন্তু আমাদের দেশের মতো ওদের অ্যাসপেক্টটা থাকে না, ওদের অ্যাসপেক্টটা একটু ডিফারেন্ট। সো এই জন্য আমি বলবো একটা স্টুডেন্টের ফার্স্ট অফ অল দেখা উচিত যে সে যে তার এত বড় লাইফের একটা ইনভেস্টমেন্ট করছে, এই ইনভেস্টমেন্টটা একটা ভালো ইউনিভার্সিটির ভালো ডিগ্রির মাধ্যমে সে যাতে করতে পারে, সো দ্যাট তার ফিউচার ক্যারিয়ারটা একটা সুন্দর, একটা সুগঠিতভাবে সে আগাতে পারে। রাইট। এটাই হচ্ছে কি আমাদের কাছে আমার মনে হয় যে ইম্পর্টেন্ট, রাদার দেন ফোকাসিং ইন ওয়ান সিটি অর পার্টিকুলার এরিয়া। বিকজ লোকেশন একটা টাইমে থাকতে থাকতে, এবং ও কিন্তু চাইলে যখন ওর কোর্স শেষ হয়ে যাবে, ও কিন্তু চাইলেই একটা জব নিয়ে লন্ডনে মুভ করতে পারে বা একটা পার্টিকুলার সিটিতে সে মুভ করতে পারে। দেয়ার ইজ নো রেস্ট্রিকশনস অন দ্যাট। সো অ্যাট দ্য বিগিনিংয়ে সেটা না করার থেকে আমি মনে করি যে বিগিনিংয়ে সে যদি বেটার কস্টে, বেটার টিউশন ফিজে অন্য এরিয়াতেও সে পায়, তার এটাও দেখা উচিত। আচ্ছা, সো এই যে বললেন আপনি যে পড়াশোনা শেষে সে চাইলে লন্ডনে এসে জব করতে পারে, এটা কি আসলে পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট যেটা পিএসডব্লিউ, PSW এই অপরচুনিটিটা থাকার হ্যাঁ। কারণে আসলে এটা পসিবল? তো আসলে এই মুহূর্তে ইংল্যান্ডের স্টুডেন্টরা কতদিনের পিএসডব্লিউ পাচ্ছে? থ্যাংক ইউ। তো ফার্স্ট অফ অল যদি ইন জেনারেলি বলি, এখন হচ্ছে গিয়ে 18 মান্থস যে পিএসডব্লিউটা, লাইক আমরা যদি বাংলা ভাষায় একেবারে চিন্তা করি 13 বছর তারা একটা পিএসডব্লিউ পাচ্ছে। এবং ক্ষেত্র বিশেষে স্টুডেন্ট আবার এক্ষেত্রে যেটা পাচ্ছে, সে যদি একটা ভালো জব অপরচুনিটি গ্র্যাব করতে পারে, ফুল টাইম জব অপরচুনিটি গ্র্যাব করতে পারে বাই দিস টাইম, তাহলে যেটা হচ্ছে কি আমরা অনেককেই দেখি যে তারা তখন তাদের ভিসাটাকে জব ভিসা বা অন্য ইয়েতে মাইগ্রেট করতে পারছে, বা তারা ওখানে থাকার সুযোগটা পাচ্ছে। এবং অ্যাডিশনালি দেখা যাচ্ছে যে প্রত্যেকটা দেশেরই কিছু প্রোজ অ্যান্ড কনস থাকে। সো 18 মান্থস ইজ আ ভেরি গুড টাইম ফর স্মার্ট স্টুডেন্টস টু ডিল উইথ দেয়ার ক্যারিয়ার অ্যান্ড প্রোগ্রেশন। তো সে যদি একটা ভালো চাকরি পেয়ে যায়, আমার পরিচিত এরকম অনেককে আমি দেখেছি যেটা সে একটা ভালো জবের মাধ্যমে সে প্রোগ্রেস করেছে, কিন্তু আজকে অনেক দিন ধরে সেখানে আছে, এবং লিগালি, নট ইলিগালি কখনোই আমরা রেকমেন্ড করবো না। ইউ শুড বি আ ভ্যালিড ইমিগ্রেন্ট, এবং সেভাবে করে থাকবেন যাতে করে আপনার রাইটস থাকে এবং আপনি ভবিষ্যতে পিআরটা পাওয়ার আপনার অপরচুনিটি থাকে। দো এখন একটা লং টাইম লাগছে পিআরের জন্য, বাট স্টিল আমি বলবো কেউ যদি টিয়ার 2তেও শিফট হয়ে যেতে পারে, সে যদি জব ভিসা ওখানে থাকে, এরকম কিন্তু কোনো রিস্ক নাই যে সে ওখান থেকে চলে যেতে হচ্ছে, সে কিন্তু ওখানে আলটিমেটলি থাকতেই পারছে।
সে হয়তোবা পিআর এর ফুল বেনিফিটটা পাচ্ছে না বা Right. পার্শিয়াল বেনিফিট যে পাচ্ছে না তা কিন্তু না। হুম। সো অন্য আদার ডেস্টিনেশন গুলোতেও কিন্তু তার পিআর একেবারে কমপ্লিট হাতে পাওয়া পর্যন্ত যেই প্রসেসটা, এখানেও কিন্তু অলমোস্ট সেম প্রসেস। সো অনেক সময় অনেকে ওই 18 মাসের একটা ভয় নিজের ভিতরে ভীতি কাজ করে। সো আমি বিলিভ করি যে ইফ ইউ হ্যাভ দ্য রাইট কোয়ালিটিস অ্যান্ড কোয়ালিফিকেশনস, ইউকে ইজ স্টিল ওয়ান অফ দ্য প্রায়ার চয়েস দ্যাট ক্যান আ স্টুডেন্ট মেক। Oh, that's great. আমি একটা বিষয় আরেকটু জানতে চাই স্টুডেন্টদের পক্ষ থেকে, কারণ আমরা জানি কিছু কিছু দেশে আসলে স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করতে প্রচুর ডকুমেন্টেশনের প্রয়োজন হয়। course. যেমন ধরেন একটা ভালো ব্যাংক ব্যালেন্স তো দেখাতেই হয়, তার পাশাপাশি সোর্স অফ ইনকাম, হ্যাঁ। সোর্স অফ ফান্ড এবং রেগুলার ইনকাম সোর্স, এ লট অফ থিংস। তো ইউকে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে আসলে ডকুমেন্টেশনস নিয়ে যদি আপনি একটু সাজেশন দিতেন। থ্যাংক ইউ, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন। Right. প্রথমত ইউকে ভিসার সব থেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে গিয়ে অনলি 28 ডেজের একটা ব্যাংক স্টেটমেন্ট দেখিয়ে স্টুডেন্ট তার ভিসা অ্যাপ্লিকেশনটা প্রসিড করতে পারছে। ওকে। তার সাথেও অ্যাডভান্টেজ হচ্ছে যে এখন কিছু কিছু স্টুডেন্টের কাছে হয়তো আপনারা জেনে থাকবেন বা স্টুডেন্টরাও জেনে থাকবে যে কিছু কিছু স্টুডেন্টের কাছ থেকে হয়তো বা সোর্স অফ ফান্ড বা ডিটেলসটা চাচ্ছে, বাট এটা 95% কেসে চাচ্ছে না। ওকে। They are just looking for if the fund is available, if the fund is authentic, এবং স্টুডেন্টের বাকি ক্যাশের যে প্রসেসটা, ক্যাশ থেকে তো একটা মার্জিনাল নাম্বার তার আসছে, এগুলো সব ঠিক আছে কিনা, অ্যান্ড দেন দে লুক আফটার দ্য ইন্টারভিউ। ওকে। ইন্টারভিউটা যদি ভালো হয়ে যায়, বাকি ডকুমেন্ট যদি ঠিক থাকে, ওর আদার্স কোনো ইনকাম ট্যাক্স রিটার্ন, এক্সটার্নাল ডকুমেন্টস, অনেক পোস্ট প্রসেসিং, এগুলোতে তার যেতে হচ্ছে না। Right. একটা নির্দিষ্ট টাইম লাইনের ভিতরে 3 to 4 উইকসের মধ্যে সে ইনশাল্লাহ ভিসাটা পেয়ে যাবে। সো এটা হচ্ছে তার জন্য একটা সলিড অ্যাডভান্টেজ এবং খুব অল্পতে সে খুব সহজে জিনিসটা করতে পারতেছে। ওকে, গুড। এখানে আরেকটা আপনি পয়েন্ট বলেছেন, ইন্টারভিউটা ইম্পর্টেন্ট। আসলে ইউকেভিএ যে ইন্টারভিউটা নেয় স্টুডেন্টদের ভিসা অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে, এটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ এবং এটার কি প্রিপারেশন আসলে থাকা উচিত? ওকে, থ্যাংক ইউ এই জিনিসটা উঠানোর জন্য ভাইয়া। যেটা হচ্ছে গিয়ে প্রথমত এটা এখন সবচেয়ে কমন একটা জিনিস, বাংলাদেশের মানুষের ভিতরে একটা ভীতি চলে এসেছে, যেটা হচ্ছে ইউকেভিআই থেকে হয়তো ভিসা দিবে না। বাট রেশিওটা যদি হিসাব করা হয় অন্যান্য ডেস্টিনেশনের তুলনায় ইউকে এখনো নাম্বার 1-এ আছে। Right. কিন্তু দেখা যাচ্ছে যে মজার বিষয়টা হচ্ছে মার্কেটে মানুষ অনেক ভীতি ঢুকে গেছে যে ইউকেভিআই ইন্টারভিউ ইজ ভেরি হার্ড। ইটস নট লাইক আসলে হার্ড, এখানে জিনিসটা আসলে দে ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড ইউর পার্সপেক্টিভ। তো স্টুডেন্টের যেটা দরকার এখান থেকে প্রিপারেশনের জন্য, প্রথম যেই প্রিপারেশনটা আমি বলবো ব্যক্তিগতভাবে, সেটা দরকার হচ্ছে গিয়ে তার আনসারটা হওয়া উচিত ন্যাচারাল, মুখস্থ না, কোনো এআই বেসড আনসার না। কারণ সে যখনই একটা মুখস্থ আনসার দিতে থাকবে, হঠাৎ অন্য একটা কোয়েশ্চেন করলেই সে কনফিউজড হয়ে যাবে, সে তখন ঘাবড়ে যাবে, তখন সে আনসারটা দিতে পারবে না। তো তার আনসারটা ন্যাচারালি হতে হবে যে তার কেন রিজন, মানে এই পার্টিকুলার ইউনিভার্সিটি, এই পার্টিকুলার কোর্সটা, যেমন ইউকেতে এরকম অনেক ইউনিভার্সিটি আছে যেগুলোর কোর্স সিগনিফিকেন্টলি ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে অনেক হাই। নট অনলি দ্য ইউনিভার্সিটিস, ইভেন পার্টিকুলার কোর্সও, যে এত ভালো ভালো কোর্স আপনি ইন জেনারেল দেখবেন যে ইউনিভার্সিটি অফ গ্লাসগোর মতো টপ র্যাঙ্ক ইউনিভার্সিটির আপনার সোশ্যাল ওয়ার্ক বা সোশ্যাল পলিসি, এগুলার সিট ফিল আপ হয়ে যায় জানুয়ারি ফেব্রুয়ারি মাসে, অথচ সেপ্টেম্বরে কোর্স স্টার্ট ডেট। এতটা ডিমান্ড ইন্টারন্যাশনাল মার্কেটে এইসব কোর্সের। সো এই যে জিনিসটা, ওর এটা আন্ডারস্ট্যান্ডিংটা হওয়া যে সে কোন কোর্সে যেতে চায়, কেন এই কোর্সটা সে সিলেক্ট করছে, এই পার্টিকুলার ইউনিভার্সিটিটাই কেন, কারণ ওয়ার্ল্ডে তো অনেক ইউনিভার্সিটি আছে, ইউকেতেই তো অনেক ইউনিভার্সিটি আছে টপ র্যাঙ্ক, সেগুলা কেন। এরপরে তার নিজের পার্সোনালাইজড আনসারগুলো দেওয়া, তার ক্যারিয়ার প্ল্যান, যে এই ইউনিভার্সিটিতে পড়াশোনা করে তার ক্যারিয়ার প্ল্যানটা কি, সে ফিউচার কিভাবে দেখতেছে, সে কি ব্যবসা করতে চায়, সে কি চাকরি করতে চায়, চাকরি করতে চাইলে সে কেমন চাকরি করতে চায়। তো এই যে জিনিসটা, এই এন্টায়ার জিনিসটার উপরে বেস করে হচ্ছে কি সে সুন্দর করে গুছায় সে ইউকেভিআই ইন্টারভিউটা দিতে পারে। এবং এর মধ্যে আরো কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে যে অনেক সময় দেখা যায় এগুলোর বাইরে থেকেও স্টুডেন্টকে অনেক সময় কোয়েরি করা হয় যে তোমার কাছে সাফিসিয়েন্ট ফান্ড আছে কিনা, 1 বছরের টিউশন ফি আর 1 বছরের লিভিং এক্সপেন্স, সেটা সম্পর্কে সে ক্লিয়ার কিনা, যে তার ক্লিয়ার একটা ধারণা থাকতে হবে যে সে যাতে এই টাইমলাইনটা তার টাকাটা ম্যানেজ করে যাচ্ছে কিনা, নাকি সে চিন্তা করতেছে ওখান থেকে ইনকাম করে সে এটা করবে। বিকজ প্র্যাকটিক্যালি পার্ট টাইম জব করে টিউশন ফি এক্সপেন্সটা উঠানো সম্ভব না, এটা তার দেশ থেকেই নিতে হবে। বাট হ্যাঁ, সে তার লিভিং এক্সপেন্সটা উঠাতে পারবে খুব ইজিলি। সো এই বেসিক জিনিসগুলোর উপরেই সে যদি কনফিডেন্টলি সুন্দর করে গুছায় আনসারগুলো দিতে পারে, আমি বিলিভ করি দেয়ার আর আ লট অফ স্টুডেন্টস গেটিং ভিসা স্টিল নাও অ্যান্ড দ্য চ্যালেঞ্জেস আর ভেরি মিটিগেটেড। এবং আমি বিলিভ করি যাদের একাডেমিক আইএলটিএস রিকোয়ারমেন্ট এগুলো ভালো আছে, তাদের ইউকেভিআইতে আটকানোর মতো কোনো সম্ভাবনা নেই। এবং আমি বলবো যে স্টুডেন্টরা যদি একটু প্রিপেয়ার নিয়ে নেয়, এই আপনাদের মতো এক্সপার্টদের কাছ থেকে একটু সাপোর্ট নিয়ে নেয়, সেই সাপোর্টটার থ্রুতে তারা খুব ইজিলি পাস করতে পারবে।
এটা হচ্ছে গিয়ে আমি স্ট্রংলি রেকমেন্ড করবো ফর ইউকে। ওকে, আমার একটা কোশ্চেন একটু please. জানার ইচ্ছে, সেটা হলো যে একটা সময় ছিল ইউকেভিআই কর্তৃক বাংলাদেশের ব্যাংকগুলো লিস্ট করে দেওয়া ছিল যে হ্যাঁ। এই ব্যাংকের স্টেটমেন্ট অ্যাকসেপ্ট করা হয় আর হ্যাঁ। বাকিগুলো করা হবে না। হ্যাঁ, এই মুহূর্তে কি এই ধরনের কোনো হ্যাঁ। লিস্ট আছে? অবশ্যই। Okay. তো যেটা হচ্ছে গিয়ে লিস্ট আমি আপনাকে শেয়ার করে দিব। এর পাশাপাশি আমি অডিয়েন্সের জন্য বলে রাখি যে বেশ কিছু ব্যাংক আছে যে ব্যাংকগুলো আসলে ওরা লিস্ট প্রেফারেবল লিস্টে রাখে বা রেড জোনে রাখে। সো এর মধ্যে আপনারা অনেকেই জানেন যে ইসলামী ব্যাংকগুলোর এখন ক্যাটাগরিক্যালি কিছু চ্যালেঞ্জেস আছে। তার পাশাপাশি হচ্ছে গিয়ে আরো কিছু ডাউটফুল ব্যাংকস যেগুলো নিয়ে ইউকেবিআই অনেক ফ্ল্যাগ করেছে। তার মধ্যে প্রিমিয়ার ব্যাংক আছে, আপনার এনআরবি আছে, এরকম বেশ কিছু ব্যাংক আছে, পূবালী ব্যাংক আছে। তো আমি বলবো যে এটা সব থেকে বেশি রেকমেন্ডেড আপনাদের জন্য, অডিয়েন্সের জন্য আমি বলবো যে আপনারা আপনাদেরকে এই সাগর ভাইয়াদের মতো যারা এক্সপার্ট আছেন তারা আপনাদেরকে এগুলো রেকমেন্ড করে দিবে যে কোন কোন ব্যাংক আপনাকে কি কি ধরনের ফ্যাসিলিটি করতে পারবে। যে বেশ কিছু ব্যাংক আছে যারা খুব ভালো একটা রিলেশন মেনটেন করে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য, স্টুডেন্ট প্রোফাইলস, যে কোনো টাকা পাঠানো এবং এর পাশাপাশি যদি কোনো রিফান্ড ইস্যু বা এরকম কোনো কিছু হয়, দে গিভ আ লট অফ সাপোর্টস। সো এই জন্য আপনাদের উচিত ভাইয়াদের অ্যাডভাইস নেওয়াটা এবং চেষ্টা করবেন টপ র্যাঙ্ক ব্যাংকগুলো ইউজ করার রাদার দেন ইউজিং গভর্নমেন্ট ব্যাংকস অর সাম ব্যাংকস যেগুলোর আপনাদের এখন মার্কেটে একটা নেগেটিভ ইমপ্রেশন অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। সেটাই আমি বলবো যে এটাই আসলে মেজরলি বেশি এফেক্ট করছে। ওকে, থ্যাংক ইউ জনাব আসিফ আদনান। আজকে আসলে অনেক ব্যস্ততার মধ্যে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। থ্যাংক ইউ সাগর ভাই। এবং যে সমস্ত স্টুডেন্টরা ইউকেতে উচ্চশিক্ষার জন্য যেতে চান, যদি তারা এই আলোচনার মাধ্যমে নিজেরা কিছু বেনিফিটেড হন তাহলে আসলে আমাদের এই ইনফরমেশন সেশনটা সার্থক হবে। তো আমরা চেষ্টা করেছি অনেকগুলো বিষয় কভার করার জন্য। তারপরেও যদি কোনো বিষয়ে আপনাদের আরো কোশ্চেন থেকে থাকে আপনারা ডেফিনেটলি আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ পরবর্তী কোনো একটা সেশনে আবার সেগুলোর উত্তর দেওয়ার আমরা চেষ্টা করব। তো আজকে আসলে এই পর্যন্তই বিদায় নিতে চাই। নেক্সট আবারও অন্য কোনো বিষয়ে, অন্য কোনো দিন, অন্য কারোর সাথে আবারও আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।